একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম জিয়া। বিমান নয়, আসবেন কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানো পল্টনে বাণিজ্যিক ভবনের আগুন। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। বহুতল ভবন হিসেবে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এবং বেশি শর্ত দিলে IMF এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও, রপ্তানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন তিনি। যৌথ সভা শেষে দলের মহাসচিব জানান, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে গুলশানে অনুষ্ঠিত হয় যৌথ সভা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা ও পরিবারের সঙ্গে থাকায় অনেকটা সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বিএনপি নেত্রীকে সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। যানজট ও দুর্ভোগ এড়াতে ফেরার সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে, শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ দেশে আসছেন বলে জানান বিএনপি মহাসচিব। এরকম নারী নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 4 দফা আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করে তারা। অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে।
সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 2013 সালের লং মার্চের পর পেরিয়ে গেছে 1 যুগ। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এসে শাপলা চত্বরের ভয়াল স্মৃতির কথা জানালেন অনেকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড ও নির্মমতার বিচারও দাবি করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সমাবেশ শুরু হওয়ার কথা সকাল 9টায়, কিন্তু এর অনেক আগে থেকেই জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে লাখো মানুষ শামিল হন এই জনস্রোতে। 2013 সালের লং মার্চের পর পেরিয়ে গেছে 1 যুগ। শনিবারের এই সমাবেশে এসে শাপলা চত্বরে 5 ভয়াল স্মৃতির কথা জানালেন অনেকে। শাপলা চত্বর অবস্থান করেছি, শত শত কোরআনের হাফেজ আলেমকে নির্দ্বিধায় হত্যা করেছে। 2013 সালে ফেসিস হাসিনা যে কওমি উলামায়ে কেরামদের উপর এই দেশের হেফাজত নেতাকর্মী অসংখ্য উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার উপর যে নির্যাতন চালিয়েছিল তা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে রয়েছে। শাপলা চত্বরে আমি আসলে মতিঝিল থানার সামনে ছিলাম। আমার সহযোদ্ধা যারা ছিল, একজনের মাথার এদিক দিয়ে গুলি ঢুকেছিল। বাংলাদেশ যতদিন থাকবে শাপলা চত্বর ততদিন স্মরণ থাকবে। নারী বিষয়ক কমিশনের প্রস্তাব ও সংবিধানে বহুত্ববাদ শব্দের ব্যবহার বাতিল সহ 4 দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হলেও বারবারই উঠে এলো শাপলা ট্র্যাজেডি প্রসঙ্গ। মহাসমাবেশে যোগ দিয়ে আগতরা বলছেন, শাপলা ট্র্যাজেডির মাধ্যমে দেশের আলেম ওলামাদের প্রতিবাদী কণ্ঠস্বর দমনের চেষ্টা করে বিগত আওয়ামী সরকার। যারা শহীদ পরিবার ছিলেন এদের সাথে আমরা বারবার যোগাযোগ করি, এরাও পেজ সামনে আসতে পারতেছিলেন না ভয়ের কারণে, আতঙ্কের কারণে। ফেসিবাদের যে শাসন আমল ছিল সেখানে আমরা কোনো কথা বলতে পারতাম না, কোনো প্রোগ্রাম আমরা করতে পারতাম না। রাষ্ট্র ক্ষমতায় বিগত খুনি হাসিনার মতো পেসিস্ট কোনো সরকার যেন না আসে, এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। 5 মের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড ও নির্মমতার বিচার দাবি করেছেন হেফাজত নেতা ও কর্মীরা। 2013 সালে শাপলা চত্বরে ডাকা হেফাজতে ইসলামের কর্মসূচিতে কি হয়েছিল সে প্রসঙ্গ উঠে এলো আজকের এই মহাসমাবেশে। বিগত আওয়ামী সরকার সেদিন গণহত্যার জন্ম দিয়েছিল এমনটাই দাবি করে সে ঘটনার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আজকের এই আয়োজক এবং আগতরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের প্রশ্ন, করিডোরের নামে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। দলটির আরেক নেতা আব্দুল সালামের অভিযোগ, নির্বাচন নিয়ে তালবাহানা করছে সরকার। শনিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আত্মপ্রকাশ করল ক্রীড়াঙ্গনের নতুন সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি,
অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের অভিযোগ, নির্বাচন নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। পরিষ্কার কথা বলতে চাই, নির্বাচনের জন্যই আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যতগুলোতে জনগণ তারা ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতকে সামনে রেখে আপনি নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করুন। নির্বাচনকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসদ সদস্য হওয়ার পরে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলে মানবিক করিডোরের নামে পূর্ব তিমুরের মতো সামরিক জোন তৈরির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে না সরলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন দলের সভাপতি নুরুল হক নূর। বলেন, রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। এছাড়াও আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের ৩ শতাধিক নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেন গণ অধিকার পরিষদে। গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, এবং তৃতীয়ত প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। পুরো জাতি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভোটের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুরআন বিরোধী কোনো সুপারিশ দেশের মানুষ মানবে না উল্লেখ করে নারী সংস্কার কমিশনকে বাতিলের দাবি তার। 14 বছর পর জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। শনিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের জেলা ও মহানগরীর নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্বোধনী বক্তব্যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ কুরআন বিরোধী আখ্যা দিয়ে ডক্টর শফিকুর রহমান দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত আমির। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। দেশকে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চান ডক্টর শফিকুর রহমান। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছুর সমাধান দেওয়া সম্ভব নয়, তাই এ ধরনের সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা ভোট। বাসুদ মার্ক্সবাদী বলছে, ইতিহাস ও সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে আপত্তি রয়েছে। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়।
সংস্কার কমিশনগুলো সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেয় জাতীয়তাবাদী সমমনা জোট। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব। জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে জাতীয়তাবাদী সমমনা জোট সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন মানবিক করিডোরের কথা বলছে, এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। এটা যে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে মার্ক্সবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। 3.5 ঘন্টা আলোচনা শেষে দলটির সমন্বয়ক মাসুদ রানা বলেন, ইতিহাস ও সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবনায় আপত্তি রয়েছে। পাকিস্তানি যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দীর্ঘ লড়াই করেছে এবং সেখানে 52, 62, 66, 69 এই আন্দোলনের ধারাবাহিকতায় 71 এবং এই পুরো আন্দোলনের মধ্যে যে বিষয়গুলো ছিল, একটা হলো শোষণ মুক্তির চেতনা ছিল, মানুষ শোষণ থেকে মুক্তি পাবে, ধর্মনিরপেক্ষতার চেতনা ছিল এবং সেই সময় সমাজতন্ত্রের চেতনাও ছিল। এই সংস্কার প্রতিবেদনের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই বিষয়গুলোকে যথার্থভাবে আনা হয়নি বলে আমরা মনে করি। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করবে কমিশন। যে বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা যায়, সেটা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপির কোনো সহযোগী সংগঠন মূল দলের লেজুর বৃত্তি করবে না। কারিগরি শিক্ষার মান উন্নয়ন, সংস্কারপূর্বক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণে দলটির ডিপ্লোমা প্রকৌশলী উইং আত্মপ্রকাশ করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে এই শাখার আত্মপ্রকাশ করা হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কারিগরি সেক্টরকে অবহেলায় ফেলে রাখা হয়েছিল, এভাবে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণমানুষের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি সব সময় কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে আছে। সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, ধারাবাহিকভাবে দেশে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে কাজ করবে দল। 36 সদস্যের কমিটিকে আগামী 1 মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। সহযোগী সংগঠন হবে, সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে কিছু নীতিমালা নিয়েছিলাম। এই নীতিমালা অনুযায়ী যেই সহযোগী সংগঠনগুলো হবে তাদের আলাদা গঠনতন্ত্র থাকবে, তাদের সেই কনস্টিটিউশন অনুযায়ী তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং জাতীয় নাগরিক পার্টির থেকে তারা আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকবে। এবং আমরা কোনো সংগঠনকে লেজুর ভিত্তিক করব না বলে আমরা অতীতেও প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের এই প্রতিশ্রুতি ভবিষ্যতে ইনশাআল্লাহ যাত্রা থাকবে। প্রবাসী সময় আরও থাকছে। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে ভবনের 11 তলায় ছাদে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বহুতল ভবনে ছিল না পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারণ খুঁজে বের করার কাজ এখন আমরা করছি না। পানির খুবই স্বল্পতা। আমরা আশেপাশের 7-8টা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু শেষ করেছি। আমাদের লোকজন উপরে এখন টিন খুলে এরপর ভিতরে পানি দিচ্ছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কাজ করতেছে এবং আশা করি আমরা খুব সহসায় অগ্নি নির্বাপন করতে পারবো। এখন ডেম্পিং ডাউন চলছে।
ঋণের অর্থ ছাড়ে IMF বেশি শর্ত জুড়ে দিলে বাংলাদেশ সরে আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলে শঙ্কা তার। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বাংলাদেশ ঘুরে গেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এরপর ওয়াশিংটনে শেষ হয়েছে সংস্থাটির বসন্তকালীন বৈঠক, কিন্তু অর্থ ছাড়ে মেলেনি পরিষ্কার কোনো সংকেত। এমন নানা যুক্তিতর্কের মধ্যেই শনিবার সকালে ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, IMF শর্ত বাড়ালে ঋণ নেবে না বাংলাদেশ। আমি যদি ICU থেকে বেরিয়ে আসি তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB এবং অন্যান্য দাতারা বলে যে না 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 ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই। তবে জানান, সিদ্ধান্ত চূড়ান্ত আগামী বছরই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবে। ডেটা ফেটা ভুল থাকলো, প্রিপারেশন কিছু থাকলো, আমরা 6 মাসের মধ্যে ইকোনমিকে আমরা টার্ন অ্যারাউন্ড করেছি, ICU থেকে বাইর করে আনছি। তাহলে আমি এখন ফিরে আসবো কেন? আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি। সেমিনারে পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট শুল্ক কমানোর পাশাপাশি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বাজেট বরাদ্দে কৃষিতে সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কোনো রূপরেখা থাকে না। এই দুর্বলতা কাটানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা। মোট বাজেটের কমপক্ষে 10% কৃষি খাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে 5% ভর্তুকির জন্য নির্ধারণ করি। আশা করি আমরা যে আগামীতে 4 থেকে 5% হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই, সেটা আমরা করতে পারব। কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ক্ষতি হয় 40 থেকে 45%। কৃষিকে এগিয়ে নিতে আসছে বাজেটে বিপণন কাঠামো শক্তিশালীকরণে বিশেষ নজর চান কৃষিবিদরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ালে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে 5%। এতে রফতানি বাজারে পিছিয়ে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা উদ্যোক্তাদের। ক্যাবের দাবি, BERCর দুর্নীতি দমন না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। MS আরিফিনের রিপোর্ট। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে এক লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না, আবার আমরা গ্যাসও পাচ্ছি না। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। কস্টিংটা দুইভাবেই বাড়ছে, একভাবে হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বিশ্বব্যাপী এখন কিন্তু সর্বনিম্ন প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের। সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন, এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্প বান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দুর্নীতি। এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না, বাজার আলটিমেটলি আমদানিকৃত পণ্যের দখলে চলে যাবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। লোডশেডিংও বেড়ে যাচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। বিকেল 5:30টায় 419 জন হজ যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি।
মুসলিম উম্মার মহা সম্মিলন ইসলামে চতুর্থ স্তম্ভ পবিত্র হজ আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে সৌদি আরবে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। পবিত্র হজ পালনকালে মহান আল্লাহর দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির ফরিয়াদ জানাবেন যাত্রীরা। ছেলে মেয়ের জন্য দোয়া চাইবো, আত্মীয় স্বজন পরিবার সবার জন্যই তো চাইবো। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে যে আমার দেশ যেন দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। হজ খরচটা আরেকটু কমিয়ে আনলে আমাদের মতো যারা আছে তাদের জন্য আরেকটু সহজ হবে। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুসল্লিদের হাতে তুলে দেন ফুল, আতর ও ফার্স্ট এইড সামগ্রী। ওনাদের সার্বিক সুস্থতা আমরা কামনা করছি। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান জানায়, চট্টগ্রাম থেকে গত বছর ৮,০০০ জন গেলেও এবার যাচ্ছেন ৭,১০০ হজযাত্রী। মদিনায় ৩টি ও মক্কায় ১৪টি সহ মোট ১৭টি ফ্লাইট যাবে সৌদি আরবে। আমাদের সিকিউরিটির লোকজন সাদা পোশাকে থাকবে, আমাদের পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আছে এবং আমরাও বিমানবন্দরের পক্ষ থেকে আমাদের 4টি পালা করে আমরা 24 ঘন্টা ডিউটি করছি। কোনো কারণে যেন শিডিউল ভেঙে না পড়ে এর জন্য যথেষ্ট তৎপর। একে একে বিমানে ওঠেন হাজেরা। 419 হজযাত্রী নিয়ে শনিবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান বিমান বাংলাদেশের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র 65%। ব্যয় বেড়েছে 1411 কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিষ্ঠানটির দাবি, জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের হালিশহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। 163 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট 200 কিলোমিটার পাইপলাইন, 15টি পাম্প স্টেশন এবং 144 কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল 3,808 কোটি 58 লাখ টাকা। 2 দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,219 কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত 3 বছরে অগ্রগতি মাত্র 65%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারবে, ওইরকম লাইনে এটা আমাদের প্রজেক্টে যাবে। এই কাজগুলো মোটামুটি সব মিলে 65% অগ্রগতি। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে 6টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় 2022 সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় 20 লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে। প্রকল্পে মোট 180 কিলোমিটার অগভীর এবং 20 কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে 90 কিলোমিটার। তবে পুরো নগরীকে স্যানিটেশন ব্যবস্থায় আনতে সময় লাগবে 2035 সাল পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে 2035 সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 2070 সাল। 2070 সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছুকে আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, একটা সঠিক পরিকল্পনার অভাব। বাকি ক্যাশমেন্ট যেগুলো আছে এগুলো যাতে তাড়াতাড়ি আমরা পরিকল্পনা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি। যতটুকু পিছিয়ে আছি ঠিক ততটুকুন আমরা যাতে রিকভার করতে পারি। 1963 সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও এখনো পর্যন্ত পানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ সংস্থাটি। দীর্ঘ 50 বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। বিগত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। পরবর্তীতে প্রেক্ষাপটে দেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারে লড়াইয়ে লিপ্ত, ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত। শনিবার দুপুরে রংপুরের পীরগাছায় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। বলেন, উত্তরের তিস্তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বাঁধ নির্মাণ সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়ন হলে নদী তীরবর্তী অঞ্চলের চিত্র পাল্টে যাবে। ব্যবসায়ীরা রাজনীতি করতে চাইলে অন্তত ৩ বছর কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ব্যবসায়ী যদি কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পান, নির্বাচন কমিশনের তার আদ্যপান্ত খুঁজে দেখতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোকেও মনোনয়ন দেওয়ার আগে ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান, তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে যে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা। আর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সিএসডি এলাকায় সাইলোর নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন করে কথা বলেন তিনি। আরও জানান, চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। অন্য ফসলের উৎপাদন ভালো হলে টিসিবি এবং ওএমএস সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচি আরও বাড়ানো হবে। 200 কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে সচেতনতা র্যালি হয়েছে। কোনো গাফলতের অভিযোগ থাকলে তা হটলাইন বা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে সিটি কর্পোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান প্রশাসক। বলেন, মশা নিয়ন্ত্রণে কেবল সিটি কর্পোরেশন নয়, এগিয়ে আসতে হবে নাগরিকদেরও। কখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব, কখনো বা কিউলেক্সের উপদ্রব। রাজধানীতে মৌসুমের বেশিরভাগ সময়ই নাগরিক যন্ত্রণার বড় কারণ মশা। আর এই কীট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সামনেই বর্ষা মৌসুম, মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এই অবস্থায় শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে 200 জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সঙ্গে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে র্যালির আয়োজন করা হয়। বিশেষ এই কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মশক নিধনের পুরো কার্যক্রমই রাখা হচ্ছে নজরদারিতে। আমাদের তরফে আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, আমাদের কোনো গাফেলাতি নেই। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একজন করে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে। আমাদের অফিসে একটি মনিটরিং সেল আছে, সেখান থেকে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারি কে কোথায় কাজ করতেছে বা করতেছে না। কাজে সবকিছু আমাদের পর্যবেক্ষণে আছে। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের। কার্যক্রম নিয়ে অভিযোগ থাকলে তা জানাতেও অনুরোধ করেন তিনি। আমাদের কমপ্লেন করার অনেকগুলো জায়গা আছে। আমাদের একটা হটলাইন আছে, এটা 724। আমাদের মনিটরিং সেন্টার আছে সেখানে, এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজে ঢুকেও আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। যতগুলো অভিযোগ পাই সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করি। মশক নিধনে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জমজমাট রাঙামাটির পর্যটন শিল্প। প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের পদচারণায় মুখর। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং হয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরাও। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুনার ছবিনের রিপোর্ট। বিস্তৃত কাপ্তাই হ্রদ, শান্ত নীল জলে ঢেউ তুলে ছুটে চলেছে ইঞ্জিন চালিত নৌকা। এদের কারো গন্তব্য শুভলং, কেউ বা যাচ্ছেন ঝুলন্ত সেতুতে। চলতি পথে পর্যটকরা উপভোগ করছে হ্রদ আর সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য।
শুধু হ্রদ নয়, রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। কেউ পরিবার, কেউ বা বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছেন পার্বত্য অঞ্চলে। পাশাপাশি স্থানীয় তাঁতে বোনা কাপড়ের দোকানেও বেড়েছে ভিড়। মে দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে 3 দিনের বন্ধের কারণে পর্যটকের এই চাপ। খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য দেখে, লেক টেক ঘুরলাম, ট্রলারে সারাদিন ভ্রমণ করলাম। আমাদের দেশটা এত সুন্দর, আসলে না আসলে বলা মুশকিল। লেকে ঘুরছে, নৌকাতে ঘুরছে, এখানে এসেছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। যাদের মনের মধ্যে কষ্ট আছে বা অনেক অশান্তিতে আছে, আমি মনে করি তারা যদি একটু এখানে এসে একটু ঘুরে যায়, আমি মনে করি যে অনেক ভালো লাগবে তাদের কাছে। হোটেল, মোটেল, কটেজের প্রায় শতভাগ বুকিং রয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। রুম বুকিং প্রায় 90% বুকিং রয়েছে, আশা রাখি 100% হবে। এছাড়া আমার যে বিনোদন কেন্দ্রগুলোতে প্রায় আশানুরূপ দর্শনার্থী আগমন ঘটছে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে চলতি সপ্তাহের ছুটিতে রাঙামাটিতে প্রায় 50,000 পর্যটক এসেছেন। সময় সংবাদ, রাঙামাটি। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় শনিবার বিজয়ী ভাষণে সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি জানান, নির্বাচনে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সবাইকে একসঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দেন আলবানিজ। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে জোটের দলগুলোর কাছে ক্ষমা চান তিনি। কুয়েত সিটি থেকে দূরে মরু অঞ্চল হিজিলে প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলি আর প্রবাসী শিল্পীদের দেশীয় সংস্কৃতির উপস্থাপনায় মরুর দেশে এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মরুভূমির শুষ্ক বাতাসেও বৈশাখী হাওয়া, প্রবাসী থেকেও নিজেদের সংস্কৃতিকে ভুলে যাননি বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মরু অঞ্চল হিজেলে আয়োজন করা হয় বর্ণিল বৈশাখী উৎসব। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছিল নানা আয়োজন। পান্তা ইলিশ, চটপটি ছাড়াও মুখরোচক পিঠাপুলির স্টলে ভিড় করেন প্রবাসীরা। যে যা পারছি তাই নিয়ে আসছি। বাংলাদেশের যে পিঠা পুলি, পান্তা ইলিশ, ভর্তা সব কিছু আছে এখানে। আজকে আমাদের মনে হয়েছে কি একটা আমরা বাংলাদেশে আছি, মনে হয় না যে আমরা কুয়েতে বা মরুর দেশে একটা আছি। লাল সাদা শাড়ি পরে নারী ও শিশুরা অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। প্রবাসী শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। বাউল গানের সুরে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পান প্রবাসীরা। বাংলাদেশের পিঠা টিঠা এত আয়োজন দেখে, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো দেখে খুব দেশের কথা মনে হলো। আমরা যদি সবার এরকম সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আগামী বছরও আমরা এই বৈশাখী অনুষ্ঠান আবার করব। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুকাইল লুৎফুর রহমান প্রবাসীদের এমন আয়োজনের প্রশংসা করেন। বিদেশের মাটিতে তারা যে সুন্দর একটা প্রোগ্রাম আজকে দিয়েছে, আমরা একটা ফিল করছি যেখানে একটা বাংলাদেশ, এক টুকরা বাংলাদেশে আমরা এখানে আছি। আর এত সুন্দর গানের প্রোগ্রাম এবং দেশীয় গান। ঈদ পরবর্তী এই বৈশাখী উৎসব পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। প্রবাসী থেকেও শিখে ওঠান ভুলে যাননি বাংলাদেশিরা। কুয়েতের মরুভূমিতে এমন বৈশাখী আয়োজন যেন প্রমাণ করে বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি যা প্রবাসী বেঁচে থাকে হৃদয়ের গভীরে। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ। কোনো ফ্যাসিস্টের সঙ্গে জড়িত থাকলে এই সরকারের আমলে কখনোই বিসিবির দায়িত্ব পেতেন না বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের মতো বড় জায়গায় থাকলে সমালোচনা হবেই, তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তমূলক খবর কাজের ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিছুই না বলে মনে করেন তিনি। তাই সবাইকে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন ফারুক আহমেদ। এদিকে নির্ধারিত সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত বাংলাদেশে আসবে বলেও প্রত্যাশা তার। ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। সবার আগে বাংলাদেশ ক্রিকেট, তবে দেশের ক্রিকেটটা এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে, তিনি নিজেই তো একের পর এক বিতর্কিত ঘটনায় আসছেন খবরের শিরোনামে। বোর্ডের অর্থ ট্রান্সফার, ব্যক্তিগত জমি কেনা, বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই নাকি আছে তার সুসম্পর্ক। তাদের সঙ্গে নানা ব্যবসায়িক কার্যক্রমও করছেন ফারুক আহমেদ। এবার এসব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি বস। ফ্যাসিজম কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই, বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট
যদি থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে। এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে। আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায়, অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে মেইন ফোকাসটা সরে যায়। তাইলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি। ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে এর 7 মাস পর চিত্রটা হয়ে গেছে উল্টো। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে বড় জয় পেল সিলেট টেস্ট হারে সমালোচিত লাল সবুজ। বরাবরের মতো প্রশ্ন বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে। এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4টা 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। যারা পূরণ করবে, তারা যদি ঠিকমতো আমরা তৈরি করতে পারি, তাদের টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা। আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে। তৃতীয় বিভাগ মূল পর্বে সুযোগ পাওয়া 2 দলের হাতে ট্রফি তুলে দেন বোর্ড সভাপতি। এই টুর্নামেন্টের বিগত দিনের দুর্নীতি খুঁজতে দুদক অভিযান চালায় বিসিবিতে। ব্যক্তিগত স্বার্থে এই টুর্নামেন্ট আর ব্যবহার হবে না বলে জানান ফারুক। আমার আশা থাকবে এখান থেকে ট্যালেন্ট বেরোবে এবং এটা আর যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে। এদিকে দ্বিপাক্ষিক সিরিজের জন্য এবছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে দেশটির গণমাধ্যমের দাবি এই সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও বিসিবি বস আশাবাদী সূচি অনুযায়ী সিরিজ মাঠে গড়ানোর বিষয়ে। ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটিআরএ তৈরি হয়ে গেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংস্থার পথ চলা। বিসিবি, বাফুফে সহ দেশের সব ক্রীড়া সংস্থাগুলো রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন সংগঠনের এডহক কমিটিও। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের নিয়ে পথ চলা শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দেশের সাবেক ও বর্তমান হেভিওয়েট ক্রীড়াবিদ ও সংগঠকরা। খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে ক্রীড়া সংগঠকরা বলেন, হাসিনা সরকারের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও একটি দলের কাছে কুক্ষিগত ছিল ক্রীড়াঙ্গন। শুধু বিএনপি ও অন্য রাজনৈতিক দল করার কারণে বঞ্চিত ছিলেন অনেকে। অবসরের আগে ক্রীড়াবিদদের রাজনীতিতে যুক্ত না হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। টেনে আনেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগের ঘটনাও। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো। নতুন সংগঠনের কাছে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জাতীয় দলের সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হকের। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনোই করব না, আমরা কোনো রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন, আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় সংগঠনটির অ্যাডহক কমিটি। দ্রুতই বিভাগীয় কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে নতুন এই সংগঠনটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিলেটের প্রথমবারের মতো অনুশীলনে নিউজিল্যান্ড এ দল।
বাংলাদেশ সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া কিউইরা স্কোয়াডে রেখেছে আন্তর্জাতিক খেলা 9 ক্রিকেটারকে। এদিকে এই সিরিজ দিয়ে জাতীয় দলের প্রত্যাবর্তন ঘটাতে চান শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানদের মতো পাইপলাইনের ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের অনুশীলন করেছে লাল সবুজ। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপুবনিকা রিপোর্ট। সিলেটে পা রেখে একদিনের বিশ্রাম, এরপরেই কাজে নেমে পড়ল নিউজিল্যান্ড এ দল। শনিবার সকাল 9:30টায় ম্যাচ ভেন্যুতে পৌঁছায় অতিথিরা। তপ্ত দুপুরে আউটার স্টেডিয়ামে অনুশীলন শুরু সকাল 10টায়। শুরুতে ফুটবল। স্পোর্টসে বেশ এগিয়ে থাকা দেশটার অনুশীলনও দৃষ্টিনন্দন। গা গরমের কাজ শেষে নেট প্র্যাকটিসে নিউজিল্যান্ড। কাগজে কলমে এ দল হলেও এই সিরিজকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অতিথিরা। স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা 9 জন। সাদা ও লাল বলের 2 সংস্করণে আলাদা অধিনায়ক নিয়ে এসেছেন তারা। জো কায়ার্ট নেতৃত্ব দেবেন লাল বলের, আর নিক কেলি সীমিত ওভারে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে দুদিনের মতো দীর্ঘক্ষণ নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শামীম, ইমন ও সোহানরা। জাতীয় দলে প্রত্যাবর্তন করতে এই মঞ্চে নিজেদের প্রমাণের বিকল্প নেই। ক্রিকেটারদের জন্য এই সিরিজ বড় সুযোগ মনে করেন নীতি নির্ধারকরা। সিলেটের উইকেটটা খুব স্পোর্টিং উইকেট। এখানে ভালো ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু আছে, ভালো বোলারদের জন্য অনেক কিছু আছে। তো আমি মনে করি আসলে এটা সুযোগ, যারা এখানে সুযোগ পেয়েছে তাদের আসলে এই জিনিসটা ধরে এবং তাদের ইমপ্রুভমেন্ট মানে আমাদের দেশের ইমপ্রুভমেন্ট। তাদের এখানে একটু ধৈর্যশীল ব্যাটিং করতে হবে, শর্টস খেলার প্রচুর সুযোগ পাবে তারা, সেটাকে কাজে লাগাতে হবে। আগামী 5ই মে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3টি একদিনের ম্যাচ খেলবে দুদল। একই ভেন্যুতে 7 ও 10ই মে হবে বাকি 2টি ম্যাচ। এরপর লাল বলের 2টি 4 দিনের ম্যাচও রয়েছে সূচিতে। প্রথমটি 14 থেকে 17ই মে এবং দ্বিতীয়টি 21 থেকে 24 মে। প্রথম 4টি ম্যাচ হবে সিলেটে, শেষ ম্যাচ মাঠে গড়াবে মিরপুরে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সারল বাংলাদেশ এ দল। ফিল্ডিং সেশন শেষে নেটে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন তারা। সোমবার নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এ দল। সিলেটের আউটার স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। একদিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম জিয়া। বিমান নয় আসবেন কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। এবং জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।